আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় স্নেহের শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালো থাকাটাই আন্তরিকভাবে কামনা করি। বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে প্রায় এক মাস আগে এপ্রিল মাসে তোমাদের সঙ্গে লাস্ট ক্লাস হয়েছিল। আমাদের সেই ক্লাসটা ছিল লেকচার 1 আউট অফ 16। আজকে হচ্ছে লেকচার 2 আউট অফ 17। সেদিন 1 এই জন্য ছিল যে আমি এই অধ্যায়টা রসায়ন প্রথম পত্রের 4র্থ অধ্যায়ের এই যে রাসায়নিক পরিবর্তন, এটা জাস্ট শুরু করেছিলাম। ওটাই ছিল আমার প্রথম লেকচার। তো আজকে হচ্ছে দ্বিতীয় লেকচার। তোমাদের সেদিন কিন্তু ডিটেলস বলেছিলাম যে ওখানে 4টা ইউনিট আছে এবং আমরা 2টি ইউনিট গুরুত্ব দিয়েছিলাম। ইউনিট 2টা আমি জাস্ট শুরু করেছিলাম তোমাদের রাসায়নিক সাম্যাবস্থা। যারা আজকে লেকচার ফলো করছো এবং গত লেকচারটা করতে পারোনি তাদেরকে অনুরোধ করব যে তোমরা যদি ওই লেকচারটা ঘুরে আসো তাহলে ভালো হয়। ওটা সম্ভবত এপ্রিলের প্রথম দিকে লেকচারটা ছিল, 6 এপ্রিল হতে পারে মেবি। তো যাই হোক, ওটা ছিল লেকচার 1 আউট অফ 16, আজকে লেকচার 2 আউট অফ 17। তো যাই হোক, যে যদি তোমরা ওখানে নাও যাও, আপাতত যারা ফলো করছো তারা খুব মনোযোগ দিয়ে ক্লাসটা ফলো করো, তাহলে আশা করি বুঝতে পারবে। আমরা আজকে শুরুতেই যে বিষয়টা শিখব সেটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। এটা কি? হোয়াট ইজ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম? রাসায়নিক সাম্যাবস্থাটা কি, এটা প্রথম আমি সংজ্ঞাটা লিখে দিব। লিখে দেওয়ার পর এটা বিশ্লেষণ করব, তারপর সামনের দিকে যাব। এসো বন্ধুরা, আমরা যাই প্রথমেই রাসায়নিক সাম্যাবস্থা। রাসায়নিক সাম্যাবস্থা, রাসায়নিক সাম্যাবস্থা, এর ডেফিনেশনটা আমি জাস্ট তোমাদের একটু আলোচনা করতে চাচ্ছি। চলো প্রথমে সংজ্ঞাটা লিখছি। যে অবস্থায়, অবস্থা বলতে কোনো একটা বিক্রিয়ার, যে অবস্থায় কোনো উভমুখী বিক্রিয়ার সম্মুখী যে অবস্থায় কোনো উভমুখী বিক্রিয়ার সম্মুখমুখী ও পশ্চাদমুখী বিক্রিয়ার বেগ সমান হয় তাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে। বন্ধুরা, জাস্ট সংজ্ঞাটা তোমরা দেখলে, আমি এটা ডিটেলস বলবো তোমাদের। যে অবস্থায় কোনো উভমুখী বিক্রিয়ার সম্মুখমুখী ও পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ সমান হয় তাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে। আমি জাস্ট একটা উদাহরণ দিই। মনে করো হাইড্রোজেন প্লাস আয়োডিন এরা বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে। এখানে 2টি বিক্রিয়া আছে, লক্ষ্য করো। একটা হচ্ছে সম্মুখমুখী, একটা পশ্চাৎমুখী। সম্মুখমুখী কোনটা? সম্মুখমুখী হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়োডিন মিলে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হওয়া। আর পশ্চাৎমুখী কোনটা? পশ্চাৎমুখী হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড ভেঙে হাইড্রোজেন এবং আয়োডিন উৎপন্ন করা। আচ্ছা, এখানে যে বিষয়টা আমরা দেখব যে এই সম্মুখমুখী বিক্রিয়া হচ্ছে হাইড্রোজেন এবং আয়োডিন মিলে, এটা হলো সম্মুখমুখী। আর হাইড্রোজেন আয়োড ভেঙে হাইড্রোজেন আয়োড উৎপন্ন, এটা হচ্ছে পশ্চাৎমুখী। তাহলে 2টা বিক্রিয়া এখানে দেখাচ্ছি আমি, 2টা অ্যারো এখানে একত্রে দেখিয়েছি। এটা রিভার্সেবল বলা হয়। আচ্ছা বন্ধুরা, যে বিষয়টা বলতে চাচ্ছি
সামনের বেগটা কিন্তু প্রথমে বেশি থাকে। আমি যখন বিক্রিয়াটা একটা পাত্রে হাইড্রোজেন আয়োডিন নিলাম, তখন কিন্তু হাইড্রোজেন আয়োডিন উৎপন্ন হয় নাই, কিছুই নেই। তাহলে তখন কোনো পশ্চাৎমুখী বিক্রিয়া নেই, তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়া তখন জিরো। আর তখন সম্মুখমুখী বিক্রিয়া হচ্ছে তুঙ্গে। আমি জাস্ট একটা গ্রাফ দিয়ে যদি দেখি, দেখো এটা হচ্ছে সময় আর যে বিক্রিয়ার হার। যখন একদম শুরুতে প্রথমেই সম্মুখমুখী বিক্রিয়া, মনে করো এখানে তার হারটা একদম তুঙ্গে, তখন পশ্চাৎমুখী কিন্তু জিরো। একটু পরে বেশ কিছু বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়ে যাবে, তখন সামনের বেগটা একটু কমে যাবে, আর তখন পিছনের বেগটা আস্তে আস্তে বাড়তে থাকবে। যত সময় যাবে, যত সময় পার হবে, তত সামনের বেগ আস্তে আস্তে কমতে থাকবে, কারণ বিক্রিয়কের পরিমাণ কমতে থাকবে। আর উৎপাদের পরিমাণ আস্তে আস্তে যেহেতু বাড়ে, তাই পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগটা আস্তে আস্তে বাড়তে থাকবে। অর্থাৎ সামনের বেগটা আস্তে আস্তে কমবে আর পিছনের বেগটা আস্তে আস্তে বাড়বে। অর্থাৎ এটা হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়োডিন, হাইড্রোজেন আয়োডাইড, এটা কমবে। আর টুয়াইস HI, এটা ভেঙে হাইড্রোজেন প্লাস আয়োডিন, এই বেগটা বাড়বে। এক পর্যায়ে কি হয়ে যাবে? দুটি বেগ সমান হয়ে যাবে। অর্থাৎ এটাই হচ্ছে তোমার সাম্যাবস্থা। এইখানে দুটা বেগ H2 প্লাস I2 রিভার্সেবল টুয়াইস HI। তাহলে বন্ধুরা কি বুঝলাম? রাসায়নিক সাম্যাবস্থা হচ্ছে যে অবস্থায়, এই অবস্থাটা কোনো উভমুখী বিক্রিয়ার, উভমুখী সামনের দিকে যার বেগ আছে, পিছনের দিকে যার বেগ আছে, হ্যাঁ, দুদিকে বিক্রিয়াটা সংগঠিত হয়। অর্থাৎ কোনো উভমুখী বিক্রিয়ার সম্মুখমুখী ও পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ সমান হয়, তাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে। তো তোমাদের যদি 1 মার্কস আসে প্রশ্ন, তাহলে শুধু সংজ্ঞাটা লিখে দিলেই চলবে। আর যদি 2 মার্কস আসে, তখন তোমাকে একটু ব্যাখ্যা দিতে হবে বা বোঝাতে হবে। ওকে বন্ধুরা, তাহলে আমরা বুঝলাম যে সাম্যাবস্থা কি। রাসায়নিক সাম্যাবস্থা হচ্ছে যে অবস্থায় উভমুখী বিক্রিয়ার সামনের বেগ এবং পিছনের বেগ সমান হয়ে যায়, তাকে আমরা রাসায়নিক সাম্যাবস্থা বলি। রাসায়নিক সাম্যাবস্থার কয়েকটা বৈশিষ্ট্য আছে, অনেকগুলো বৈশিষ্ট্য আছে। আমি তোমাদের 4টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, মেইনলি 4টা বৈশিষ্ট্য নিয়ে। তারপরে রাসায়নিক সাম্যাবস্থা একটা গতিশীল অবস্থা, সেটাও তার বৈশিষ্ট্যের মধ্যে, সেটাও আমরা এটা পরীক্ষামূলকভাবে প্রমাণ করব। তো এখন যেটাতে যাচ্ছি, আমরা এখন শিখলাম রাসায়নিক সাম্যাবস্থা কি। এখন যাচ্ছি রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্যগুলো কি কি। আমি 4টি বৈশিষ্ট্য এখানে আলোচনা করতে যাচ্ছি। চলো এটা মুছে ফেলি। রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য। বন্ধুরা, আমি 4টি বৈশিষ্ট্য তোমাদের বলবো এখন। আমি যাচ্ছি রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য। রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য। 1 নাম্বার ক হচ্ছে ক দিলাম, সাম্যের স্থায়িত্ব। আমি জাস্ট প্রথমে লিখছি, পরে এগুলো তোমাদের ব্যাখ্যা দিব, বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। সাম্যের স্থায়িত্ব। 2 নাম্বার হচ্ছে উভয় দিক থেকে সুগম্যতা। উভয় দিক থেকে সুগম্যতা। 3 নাম্বার হচ্ছে আমাদের 3 নাম্বার হলো তোমার বিক্রিয়ার অসম্পূর্ণতা। বিক্রিয়ার অসম্পূর্ণতা। আর 4 নাম্বার হচ্ছে প্রভাবকের উপর নির্ভরশীলতা। বন্ধুরা এসো, 4টা বৈশিষ্ট্য আমি তোমাদের একটু বিশ্লেষণ করছি।
প্রথম হচ্ছে সাম্যের স্থায়িত্ব। সাম্যাবস্থা এটা একটা স্থিতিশীল অবস্থা, এটা কখনো পরিবর্তন হবে না যদি এর নিয়ামকগুলি পরিবর্তন না করা হয়। সাম্যাবস্থার নিয়ামক কি কি? তিনটা গুরুত্বপূর্ণ নিয়ামক আছে। এক নাম্বার হচ্ছে চাপ, দুই নাম্বার হচ্ছে তাপমাত্রা, তিন নাম্বার হচ্ছে ঘনমাত্রা। অর্থাৎ বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রা, আর পরিবেশের তাপমাত্রা এবং চাপ, এই তিনটা যদি অপরিবর্তিত থাকে, এই তিনটা অপরিবর্তিত থাকলে সাম্যাবস্থার কোনো পরিবর্তন হবে না, চিরকাল একই অবস্থায় থাকবে। যেমন আমরা ফিজিক্সে একটা পড়েছি না, যে একটা গতিশীল বস্তু চিরকাল গতিশীল অবস্থায় থাকবে, স্থিতিশীল বস্তু চিরকাল স্থিতিশীল অবস্থায় থাকবে যদি পরিবেশের পরিবর্তন না করা হয়। ঠিক সেরকম সাম্যাবস্থা হচ্ছে একটা স্থিতিশীল অবস্থা, একটা স্থায়িত্ব আছে, স্টেবল, যদি আমরা নিয়ামক পরিবর্তন না করি। আর নিয়ামক পরিবর্তন করলেই সাম্যাবস্থা পরিবর্তিত হবে। তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য আমি আলোচনা করলাম। দুই নাম্বার, উভয় দিক থেকে সুগম্যতা। এই বিষয়টা একটু ডিটেলসে বলি। উভয় দিক থেকে সুগম্যতা বলতে বোঝাচ্ছে সাম্যাবস্থা একটা বিশেষ অবস্থা, এবং এই অবস্থা প্রাপ্ত হলে এটা সাম্যাবস্থা অর্জিত হয়। যখন সাম্যাবস্থা অর্জিত হবে তখন আমি যে কোনো দিক থেকে এটা শুরু করি না কেন, ওই অবস্থাতে গিয়ে পৌঁছাবে। উদাহরণটা দিলে বুঝতে পারবে। যেমন মনে করো নাইট্রোজেন এবং হাইড্রোজেন এই দুটা মিলে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে। যখন সাম্যাবস্থা অর্জিত হয়, তখন টোটাল 100 মোলের মধ্যে এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে থাকে 93%, আর অ্যামোনিয়া থাকে 7%। আমি যদি বিক্রিয়ক হিসাবে নাইট্রোজেন এবং হাইড্রোজেনকে নিই এবং বিক্রিয়া শুরু করি, যখন সাম্যাবস্থা অর্জিত হবে তখন এই অবস্থাটা প্রাপ্ত হবে। আমি যদি বিক্রিয়াটা বিপরীত দিক থেকে শুরু করি, অর্থাৎ অ্যামোনিয়া নিয়ে বিক্রিয়াটাকে শুরু করলাম এবং বিয়োজন করছি, নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন হলো, সেক্ষেত্রেও কিন্তু যখন সাম্যাবস্থা অর্জিত হবে তখন অ্যামোনিয়া থাকবে মাত্র 7% আর এটা হবে 93%। তাহলে আশা করি বোঝাতে পারছি যে সাম্যাবস্থা হচ্ছে একটা বিশেষ অবস্থা, যেটা উভয় দিক থেকে, আমি যদি বিক্রিয়ক থেকে শুরু করি তাও ওই অবস্থায় পৌঁছানো যাবে, আর যদি উৎপাদ থেকে শুরু করি তাও আমি ওই অবস্থায় পৌঁছাতে পারবো। অর্থাৎ উভয় দিক থেকে সুগম্যতা, অর্থাৎ সাম্যাবস্থা হচ্ছে একটা বিশেষ অবস্থা, আমি যে কোনো দিক থেকে শুরু করে না কেন ওই জায়গাতে গিয়েই পৌঁছাবো। তো বন্ধুরা, 2 নম্বরটা আশা করি বোঝাতে পারলাম। বিক্রিয়ার অসম্পূর্ণতা। অসম্পূর্ণতা আমি এখনই বলে দিচ্ছি। দেখো, যেহেতু এটা একটা উভমুখী বিক্রিয়া এবং বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, আবার উৎপাদ বিক্রিয়কে পরিণত হয়, অর্থাৎ সবসময় তোমার বিক্রিয়া স্থলে বিক্রিয়ক এবং উৎপাদের অস্তিত্ব থাকবেই। এটা একমুখী বিক্রিয়া না। একমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্যটা কি? সম্পূর্ণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়ে যায়, একসময় কোনো বিক্রিয়ক আমরা পাবো না। আর উভমুখী বিক্রিয়ার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বিক্রিয়ার অসম্পূর্ণতা। কখনোই বিক্রিয়াটা শেষ হচ্ছে না। এই যেমন আমরা একটু আগে দেখলাম যে অ্যামোনিয়া 7% আর এটা 93%, এই অবস্থা যখন থাকবে তখন বিক্রিয়াটা, আমরা একটু আগে কি দেখলাম, এটা যখন 7% আর এটা যখন 93% থাকবে তখন বিক্রিয়াটা সাম্যাবস্থা অর্জিত হবে। অর্থাৎ চিরকাল যখনই বিক্রিয়া আমি দেখব সাম্যাবস্থা অর্জিত হওয়ার পর এই সিচুয়েশনটাই দেখব, এটা 7% আর এটা 93%, অর্থাৎ এটা 100% বিয়োজিত হচ্ছে না কখনোই। তাহলে বিক্রিয়াটা ইনকমপ্লিট থেকেই যাচ্ছে, অসম্পূর্ণতা। এটা একটা অন্যতম আরেকটা বৈশিষ্ট্য। প্রভাবকের উপর নির্ভরশীলতা। সাম্য অবস্থা একটা বিশেষ অবস্থা যেটা প্রভাবকের উপর নির্ভরশীল নয়। প্রভাবক সাম্যাবস্থার উপরে কোনো প্রভাব বিস্তার করে না। সাম্যাবস্থার উপরে প্রভাবকের কোনো প্রভাব নেই, তবে দ্রুত সাম্যাবস্থায় পৌঁছাতে প্রভাবক হেল্প করে। কিন্তু সাম্যাবস্থা যে বিশেষ অবস্থা, অর্থাৎ প্রভাবক ব্যবহার করলে এটা আমার 95% হবে আর এটা 5% হবে, অর্থাৎ 90% বা 10% হবে, তা না। অর্থাৎ প্রভাবক ব্যবহার করলে সাম্যাবস্থার কোনো পরিবর্তন হবে না। তাহলে প্রভাবকের কোনো প্রভাব নেই। তাহলে 4টা বৈশিষ্ট্য আমি আলোচনা করলাম।
আরেকটা বৈশিষ্ট্য যেটা আমি এখানে আলোচনা করিনি, হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, যে সাম্যাবস্থা একটা গতিশীল অবস্থা। আরও বৈশিষ্ট্য আছে 4টা মেইন। আর সাম্যাবস্থা একটা গতিশীল অবস্থা, এটা আমি একটা এক্সপেরিমেন্টালি প্রুফ করব তোমাদের সামনে। এখন আসছে আমি সাম্যাবস্থা একটা গতিশীল অবস্থা, এটা আমি এখন প্রমাণ করব। তো বন্ধুরা, আমরা কি আলোচনা করলাম এটা একটু পিছনে ফিরে যাই, তারপর আমি সামনের দিকে যাচ্ছি। আজকের ক্লাসে প্রধান আলোচ্য প্রতিপাদ্য ছিল সাম্যাবস্থা কি। 1 নাম্বার আমি সেটা দেখিয়েছি, যে অবস্থায় বিক্রিয়ার সামনের দিকের বেগ এবং পিছনের দিকের বেগটা সমান হয়ে যায়, সেই অবস্থাটাকে আমরা রাসায়নিক সাম্যাবস্থা বলি। এটা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রেই ঘটে। এবং সাম্যাবস্থার 4টা বৈশিষ্ট্য আমরা অবজার্ভ করলাম। প্রধান, যে সাম্যের স্থায়িত্ব, এটা নিয়ামক পরিবর্তন না করলে স্থিতিশীল অবস্থা বিরাজ করে, আর এটা উভয় দিক থেকে আমরা বিশেষ অবস্থায় পৌঁছাতে পারি সাম্যাবস্থায়। আর বিক্রিয়াটা কখনো কমপ্লিট হয় না, এটা একটা অসম্পূর্ণ বিক্রিয়া থেকে যায়, আর প্রভাবকের উপরের কোনো নির্ভরশীল নয়। আচ্ছা, এখন যে বিষয়টা আমরা আলোচনা করব, একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি, এটা পরীক্ষামূলকভাবে প্রমাণ করব যে সাম্যাবস্থা একটা গতিশীল অবস্থা। বন্ধুরা, একটা কথা বলি, এই বিক্রিয়াটা যখন সাম্যাবস্থায় পৌঁছে যায় তখন মনে হয় যেন বিক্রিয়াটা থেমে গেছে, বাহ্যত মনে হয় বিক্রিয়াটা থেমে গেছে, এবং তোমার মনে হবে যে কোনো নড়াচড়া নাই, বিক্রিয়া বন্ধ হয়ে গেছে মনে হয়। কিন্তু এটা আসলে একটা গতিশীল অবস্থা, এটা পরীক্ষামূলকভাবে প্রমাণ করা যায়। এই থেমে গেছে বিষয়টা কীরকম, আমি তোমাদের সেটা আসছি। আবারও আমি আগে লিখে নিই বিষয়টা, যে আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কি, রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা। রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা। এটা আমরা পরীক্ষামূলকভাবে প্রমাণ করব। এটা প্রমাণের কেন প্রয়োজন আছে সেটা বলি। দেখো, মনে করো দুই বন্ধু তারা পাঞ্জা লড়ছে, এই যে পাঞ্জা। তো দুই বন্ধু পাঞ্জা শুরু করেছে, যখন অসমান অবস্থায় আছে, অর্থাৎ একজন ওকে হারিয়ে দিল, তার হাতে ওইদিকে পড়লো, আবার যদি ওকে হারিয়ে দিয়েছে হাতে এইদিকে চলে আসছে। কিন্তু যখন দুজন সমান অবস্থা বিরাজ করবে, তখন এক জায়গায় থেকে হাতটা থরথর করে কাঁপবে। আর দূর থেকে যদি কেউ দেখে, তা মনে করবে ওরা বোধহয় পাঞ্জা শুরু করবে, এখনও শুরু করে নাই। অথচ তখন সর্বোচ্চ তাদের গতিশীল অবস্থা বিরাজ করছে, হাইয়েস্ট, দুজনেই সমানে চলছে, একদম হাত থরথর করে কাঁপছে এক জায়গায়। বা আরেকটা উদাহরণ দিই, দড়ি টানাটানি। 2টা গ্রুপ যদি দড়ি টানাটানি শুরু করে, তা যদি অসম হয় তাহলে একবার দড়ি ওদিকে যাবে, একবার এদিকে যাবে। কিন্তু যখন সমান হয়ে যাবে শক্তিতে, তখন দড়ি দুই গ্রুপ যদি সমান শক্তিশালী হয়, তা দড়ি একদম মাঝখানে থাকবে, আর দড়ি নড়বেও না। দূর থেকে কেউ দেখলে কি মনে করবে, যে বোধহয় দড়ি টানাটানি শুরু হবে, এখনও খেলা শুরু হয় নাই। আসলে তখন চলছে সর্বোচ্চ গতি। তা রাসায়নিক সাম্যাবস্থায় মনে করে একটা বিক্রিয়া, আমি কথা বলি, হাইড্রোজেন প্লাস আয়োডিন, এরা বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করলো। এখন প্রথমে সম্মুখমুখী বিক্রিয়ার বেগটা বেশি ছিল আর পশ্চাৎমুখী কম ছিল। আস্তে আস্তে সামনেরটা কমছে আর পিছনেরটা বাড়ছে। যখন সাম্যাবস্থায় পৌঁছে গেছে, অর্থাৎ ওই যে হাত একদম সমানে কাঁপছে বা দড়ি একদম সমান টান, সেই অবস্থায় বাইরে থেকে মনে হবে বিক্রিয়াটা থেমে আছে। এখন বিক্রিয়াটা যে আসলে গতিশীল, যে পরিমাণ হাইড্রোজেন আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করছে, সেই পরিমাণ ভেঙে আবার এখানে ফিরে আসছে। অর্থাৎ এই বিক্রিয়ার যে চলমান, এটা বাইরে থেকে বোঝা যায় না। তা এটা যে চলমান, এটা প্রমাণ করার জন্য আমাদের বিজ্ঞানীগণ একটা বিকল্প পদ্ধতি বেছে নিয়েছিলেন। সেটা হচ্ছে সেটা কি, রেডিও অ্যাক্টিভ তেজস্ক্রিয় আয়োডিন এখানে কিছু ফেলে দিয়েছিলেন। কিছু রেডিও অ্যাক্টিভ আয়োডিন ফেলে দেওয়াতে বিক্রিয়াতে কী পরিবর্তন হয়েছিল একটু লক্ষ্য করো। মনে করো এখানে তেজস্ক্রিয় আয়োডিন দিলাম, হাইড্রোজেন প্লাস আয়োডিন, এটা সাধারণ আয়োডিন, এর সাথে কিছু রেডিও অ্যাক্টিভ আয়োডিন এখানে দিয়ে দেওয়া হলো, I2। এটা হচ্ছে তেজস্ক্রিয় আয়োডিন। তাতে কি হলো, বিক্রিয়াটা কি অবস্থা হচ্ছে দেখো। আমি রেডিও অ্যাক্টিভ আয়োডিন দিলে এবার টুয়াইস HI, উৎপাদে কিছু রেডিও অ্যাক্টিভ হাইড্রোজেন আয়োডাইডের অস্তিত্ব পাওয়া গেল, তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড। আমি ভেঙে আবার বলি বিষয়টা।
আমি হাইড্রোজেন এবং আয়োডিন নিয়ে বিক্রিয়া শুরু করেছিলাম। তো সাম্যাবস্থা যখন অর্জিত হয়ে গেছে তখন বাহির থেকে মনে হচ্ছে বিক্রিয়াটা থেমে গেছে, বাহির থেকে মনে হচ্ছে কি বিক্রিয়াটা থেমে গেছে। এখন তেজস্ক্রিয় আয়োডিন, তেজস্ক্রিয় এর গতিবিধিটা আমরা অবজার্ভ করতে পারি। এটা আমরা বিশেষ পদ্ধতিতে তার অস্তিত্বটা বা তার নড়াচড়াটা বোঝা যায়, মুভমেন্টটা। যেমন তোমরা অনেক সময় দেখো না যে ওই জঙ্গলে তোমাদের অ্যানিম্যাল প্ল্যানেট অথবা জিওগ্রাফি চ্যানেলে একটা সিংহকে অজ্ঞান করলো, তারপরে তার গলায় একটা ক্যামেরা বেঁধে দিল, তারপর সে কোথায় যাচ্ছে, নড়ছে, চড়ছে, সব কিন্তু তার রেকর্ড করা হচ্ছে। ঠিক তেমনই অনেকটা এই রেডিও অ্যাক্টিভটা, তার গতিবিধিটা আমরা অবজার্ভ করতে পারি, সে কোথায় রয়েছে, কোথায় যাচ্ছে। তো তেজস্ক্রিয় আয়োডিন যখন একটু ফেলে দিলাম তখন আমি দেখছি উৎপাদে কিছু তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইডের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। তার মানে তেজস্ক্রিয় আয়োডিন যদি হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে তেজস্ক্রিয় হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করছে, তার মানে সাধারণ আয়োডিন ও হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে সাধারণ হাইড্রোজেন উৎপন্ন করে চলেছে, যেটা আমরা বুঝতে পারছি না। এর থেকে প্রমাণিত হচ্ছে কি যে বিক্রিয়াটা অ্যাক্টিভ বা গতিশীল, এটা মরে যায়নি বা থেমে যায়নি। তারপরে তেজস্ক্রিয় আয়োডিন ব্যবহার করে আমরা প্রমাণ করতে পারলাম যে বিক্রিয়াটা এখনও সচল রয়েছে। তার মানে এর থেকে প্রমাণিত হলো কি রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা। তো বন্ধুরা, আমরা কি কি শিখলাম আবারও স্মরণ করি। আমরা রাসায়নিক সাম্যাবস্থার কী সংজ্ঞাটা শিখেছি ভালো করে, এবং এটা ব্যাখ্যাও শিখেছি। রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য শিখেছি, 4টি বৈশিষ্ট্য প্রধান, আর তার সাথে আরেকটা বৈশিষ্ট্য যেটা গতিশীল অবস্থা, এটা আমরা বিশ্লেষণ শিখলাম, ব্যাখ্যা শিখলাম রেডিও অ্যাক্টিভ আয়োডিন দিয়ে। আমি এই মুহূর্তে তোমাদের একটা টেস্ট করব এবং সেই টেস্টের মাধ্যমে তোমাদের আজকের ক্লাসটা সমাপ্তি ঘোষণা করব। আগামী ক্লাসটা আরও বেশি গুরুত্বপূর্ণ। আজকে গত ক্লাস এবং আজকের ক্লাস বলতে গেলে অনেকটা ইন্ট্রোডাক্টরি ক্লাসই হয়ে গেল। আগামী ক্লাস থেকে আমাদের ভরক্রিয়ার সূত্র শুরু হবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে যেগুলো শিকিউ প্রশ্ন আসবে। তোমরা আশা করি প্রতিটি ক্লাস মনোযোগ দিয়ে ফলো করবে। প্রত্যেক মঙ্গলবারই তোমাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। তো আমি একটা টেস্ট দিব তোমাদের, এমসিকিউই দিব। 4টির মধ্যে কোনটা সঠিক তোমরা আমাকে এখন জানাবে, কমেন্টসেই জানিয়ে দেবে যে কোনটা ঠিক। যারটা সঠিক উত্তর হবে আমি তারটাতে লাইক দিব ইনশাআল্লাহ। তো চলো বন্ধুরা, আমি একটা প্রশ্নে তোমাদের কাছে যাচ্ছি, এমসিকিউ কোয়েশ্চেন। চলো, এমসিকিউ টেস্ট। প্রশ্নটা হচ্ছে, নিচের দেখো নিচের কোনটি রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য নয়? ক, সাম্যাবস্থার স্থায়িত্ব। খ, উভয় দিক থেকে সুগম্যতা। গ, বিক্রিয়ার অসম্পূর্ণতা। ঘ, প্রভাবকের উপর নির্ভরশীল। আমি একটু ভেঙে বলি, রাসায়নিক সাম্যাবস্থা একটা স্থায়ী অবস্থা যদি চেঞ্জ না করা হয়, নিয়ামক। উভয় দিক থেকে সুগম্যতা,
উভয় দিক থেকে সাম্যাবস্থায় পৌঁছানো যায়। বিক্রিয়ার অসম্পূর্ণতা অর্থাৎ বিক্রিয়াটা অসম্পূর্ণ, প্রভাবকের উপর নির্ভরশীল অর্থাৎ বিক্রিয়ার সাম্যাবস্থা প্রভাবকের উপর নির্ভরশীল। এই চারটার মধ্যে একটি ভুল আছে। হ্যাঁ, কোনটা ভুল তোমাদেরকে ঠিক করতে হবে। আচ্ছা, আমি একটি প্রশ্ন দিলাম, আরেকটি প্রশ্ন দিচ্ছি, দুটি প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি। যে আমি তোমাদের আগেই বলেছি যে নিয়ামক কি কি, বিক্রিয়ার বিশেষ করে সাম্যাবস্থা পরিবর্তনের উপরে 3টি নিয়ামকের নাম তোমাদের বলেছি। হ্যাঁ, এখন আমি একটা নিয়ামক তার মধ্যে নয়, আরেকটা এমসিকিউ দিচ্ছি। এমসিকিউর মধ্যে তোমাদের শেষ হবে, দুটাই অ্যান্সার করবে আলাদা আলাদা করে। তোমরা এটা অ্যান্সার, যে প্রশ্ন 1 তোমরা উত্তরগুলো দেওয়ার সময় দিবে, প্রশ্ন 1-এর অ্যান্সার দিবে, আর এখন প্রশ্ন 2 দিব। প্রশ্ন 1-এর ক খ গ ঘ কোনটি অ্যান্সার সঠিক, আর প্রশ্ন 2 একটা আমি দিচ্ছি, এই দুটো এটারও অ্যান্সার তোমরা এখন দিবে। হ্যাঁ, তাহলে আমি মুছে ফেললাম এটা, কিন্তু আশা করি তোমরা দেখে ফেলেছো। এখন অ্যান্সার আশা করি অনেকে কমেন্টসে দিয়ে দিয়েছো। আমি ক্লাস শেষে তোমাদের লাইকগুলো দিব। আরেকটা দিচ্ছি, আমি এটা মুছে ফেলি, এটা মুছে ফেলে আমি প্রশ্ন 2-এ যাচ্ছি। প্রশ্ন 2, প্রশ্ন 2, সাম্যাবস্থার স্থায়িত্বের উপর স্থায়িত্বের পরিবর্তন, আচ্ছা, স্থায়িত্বের নিয়ামক নিচের কোনটি নয়, নিচের কোনটি নয়? ক চাপ, খ তাপমাত্রা, গ আচ্ছা আমি নাম্বার দিয়ে দিই 1 2 আচ্ছা 3, একটু পরিবর্তন করলাম। কোনটি? সাম্যাবস্থার স্থায়িত্বের নিচের নিয়ামক নিচের কোনটি? চাপ, তাপমাত্রা, ঘনমাত্রা। ক 1 2, খ 2 3, গ 1 3, ঘ 1 2 ও 3। এই দুটি বিষয় প্রশ্ন দিলাম এই জন্য যাতে তোমাদের এগুলো প্রশ্ন উত্তর দেওয়ার সাথে সাথে তোমাদের হার্টে ইনস্টল হয়ে যায়, বিষয়টা তোমাদের বুকে গেঁথে যায় যে তোমরা কি শিখলে সেটা আজকের ক্লাসে। হ্যাঁ, এই জন্য এই প্রশ্ন দুটি দেওয়ার মাধ্যমে, এর উত্তর দেওয়ার মাধ্যমে তোমার মেমোরিতে ইনস্টল হয়ে যাবে যে সাম্যাবস্থার বৈশিষ্ট্য কী আর সাম্যার স্থায়িত্বের উপরে যে নিয়ামকগুলো নির্ভরশীল সেগুলো কি কি। আশা করি সবাইকে তোমাদের বিষয়টা বা আজকের ক্লাসটা বোঝাতে পেরেছি। তো আমাদের লকডাউন তো মাঝে আবার বেড়ে গেল, আমরা সবাই দোয়া করি, তোমরাও দোয়া করবে যাতে করে স্বাভাবিক পরিবেশ দ্রুত ফিরে আসে ইনশাল্লাহ। আমাদের মন সবাই, তোমাদেরও মন আকুতিতে ভরে গেছে। প্রায় 1 বছর হয়ে গেল, এখনও আমরা কলেজে ক্লাস করতে পারলাম না। আমাদেরও তাই মনে হয়, তোমাদেরকে এখনও সামনাসামনি দেখতে পেলাম না, প্রায় 1 বছর হয়ে গেল। আমাদেরও মন আকুতি, মানে একটা আকাঙ্ক্ষা দ্রুত কাজ করছে তোমাদের সাথে দ্রুত সাক্ষাতের জন্য। তা আল্লাহ তাআলা যেন আমাদের সেরকম পরিবেশ দ্রুত ফিরিয়ে দেন। আমরাও দোয়া করি, তোমরা দোয়া করবে। তোমাদের সবার মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।